ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে এএনএম জিএনএম 2022-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমাদের পার্ট 4 ভিডিও। এর আগে পার্ট 3 আপলোড করা হয়ে গেছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। তো এই যে পার্ট শুরু করা হয়েছে, এখানে আমরা বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের সম্পর্কিত যে থিওরি আছে সেটাকেও কিন্তু কভার করা হবে। ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, সীসা দূষণের ফলে সৃষ্ট যে রোগ তার নাম কি? অপশান এতে আছে মিনামাটা, অপশান বি ব্ল্যাক ফুট ডিজিজ, অপশান সি ডিসলেক্সিয়া, অপশান ডি ইটাই। সঠিক উত্তর কী হবে? সীসা দূষণের ফলে হয় অপশান সি ডিসলেক্সিয়া রোগ। ওকে, তো আর যেগুলো আছে সেগুলো কি হবে? মিনামাটা হয় পারদ দূষণের ফলে, তারপরে ব্ল্যাক ফুট ডিজিজ এটা হয় আর্সেনিকের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে, আর ইটাই এটা হবে ক্যাডমিয়াম দূষণের ফলে। ওকে, আশা করি বোঝা গেছে। পরের প্রশ্নে চলে যাব। সেকেন্ড প্রশ্ন আছে, বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হলো শৈবাল, ফার্ন, পাইন না লাইকেন? সঠিক উত্তর হবে অপশান ডি লাইকেন। বায়ু দূষণের একটা জৈব নির্দেশক, এর মানে কি? জৈব নির্দেশককে বলা হয় বায়ো ইন্ডিকেটর। ওকে, অর্থাৎ একটা জীব যেটা দূষণকে নির্দেশ করতে পারে, অর্থাৎ সেই অঞ্চলে কোনো দূষণ আছে কি না সেটাকে নির্দেশ করতে পারে, সেটাকে ইন্ডিকেট করতে পারে, তার জন্য তাদেরকে বলা হয় জৈব নির্দেশক। তাহলে এর সঠিক উত্তর হবে লাইকেন। লাইকেন কোন দূষণকে নির্দেশ করে? বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যে কোনটা? বিশেষ করে SO2 দূষণকে। অর্থাৎ যদি বায়ুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে সেই অঞ্চলে লাইকেন জন্মাতে পারে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে সেই অঞ্চলের বায়ুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের দূষণ ঘটেছে। ওকে, 3 নম্বর প্রশ্ন, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি, শব্দের বৃদ্ধি না ইউট্রোফিকেশানে? সঠিক উত্তর হবে অপশন ডি ইউট্রোফিকেশান। অ্যালগাল ব্লুম বলতে কি বোঝো? তোমরা দেখে থাকবে যে কোনো জলাশয় আছে, যেই জলাশয়ে হঠাৎ করে শৈবাল ভরে যায়। শৈবাল ভরে যাওয়ার ফলে সেটাকে সবুজ লাগে জলাশয়টা, তো সেই ঘটনাটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগি অর্থাৎ শৈবাল, তার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য সেই জলের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিরও চেঞ্জ হয়, তার সঙ্গে সঙ্গে জলের যে বর্ণ সেটাকেও কিন্তু চেঞ্জ করে দেয়। এটাকেই বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। অর্থাৎ হঠাৎ করে একসঙ্গে অনেকগুলো অ্যালগি যখন জমে যায় তখন সেই পরিস্থিতিকে বলা হয় অ্যালগাল ব্লুম। তো এটা কী জন্য হয়? উষ্ণতা বৃদ্ধিতে হয় না, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতেও হয় না, শব্দের বৃদ্ধিতেও হয় না, এটা হয় ইউট্রোফিকেশানের জন্য। তো ইউট্রোফিকেশান কি? ইউট্রোফিকেশান হচ্ছে কোনো একটা জলাশয়ে যদি পুষ্টি মূল্য, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো জলের পুষ্টিতে সাহায্য করে, যেমন হচ্ছে পটাশিয়াম, তাছাড়া হচ্ছে নাইট্রোজেন, এছাড়া হচ্ছে ফসফরাস, এই সমস্ত উপাদানগুলো যখন জলে মেশে তখন জলের পুষ্টিগুণ বৃদ্ধি পায়, আর সেই পুষ্টিগুণ বৃদ্ধি পাওয়াকে বলা হয় ইউট্রোফিকেশান। ওকে, তাহলে জলে যখন পুষ্টিগুণ বেড়ে যাবে তাহলে সেখানে বিভিন্ন ধরনের শৈবাল জন্মাবে। তো শৈবাল জন্মালে তাকে বলা হয় অ্যালগাল ব্লুম, আর পুষ্টিমূল্য বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে ইউট্রোফিকেশান। ওকে, তো অ্যালগাল ব্লুম হওয়ার জন্য কি হয়? সেখানে শৈবালের পরিমাণ বেড়ে যাওয়ায় শৈবালগুলো অক্সিজেন কোথা থেকে পাবে? জল থেকে গ্রহণ করবে, তাহলে সেখানে জলের BOD অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, যার ফলে সেখানে যে জলজ প্রাণীগুলো আছে, মাছ এছাড়া বিভিন্ন আরও যে জলজ প্রাণীগুলো আছে তারা অক্সিজেন পায় না, তখন তারা মরে যায়। ওকে, এটাই হচ্ছে ইউট্রোফিকেশান আর হচ্ছে অ্যালগাল ব্লুম। পরের প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম SP, অ্যাজোটোব্যাক্টর SP, ক্লস্ট্রিডিয়াম SP না
ব্যাসিলাস এসপি। সঠিক উত্তর হবে রাইজোবিয়াম এসপি। ওকে, তো এই রাইজোবিয়াম এসপি কোথায় থাকছে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। সিম্বগোত্রীয় উদ্ভিদ এর উদাহরণ কি হবে? মটর হবে, ছোলা হবে, সিম হবে, বিনস হবে। ওকে, এই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। তাদের মূলে একটা এরকম অর্বুদ দেখা যায়। ওকে, এরকম মূল আছে, সেই মূলে এরকম স্ফীত অংশ দেখা যায় যেগুলোকে বলা হয় অর্বুদ। সেই অর্বুদের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। এরা কি? এরা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। এরা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী মানে তোমরা জানো, যেখানে দুটো জীব পরস্পরের সাহায্য করবে। এখানে কোথায় বসবাস করছে ব্যাকটেরিয়াগুলো? উদ্ভিদের মূলে, অর্থাৎ উদ্ভিদের সাথে বসবাস করছে। উদ্ভিদকে তারা হেল্প করছে, আবার উদ্ভিদও তাদেরকে হেল্প করে। এই যেরকম যে বসবাসকে বা এই রকমের যে ইন্টারাকশান, এটাকেই বলা হয় মিথজীবী। ওকে, যেখানে দুজনেই উপকার হবে, প্লাস প্লাস ইন্টারাকশান বলা হয়। তো এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, যেটা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। কি কাজ করে? নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ নাইট্রোজেনের সংবন্ধনে সাহায্য করে। বায়ুর মধ্যে নাইট্রোজেন আছে আমরা জানি, ম্যাক্সিমাম আছে 78% প্রায়। সেটাকে কিন্তু উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না, সেটাকে এই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সেগুলো উদ্ভিদকে সরবরাহ করে, অথবা মাটি থেকে উদ্ভিদ সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তো এই নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এছাড়া বাকি যেগুলো আছে, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলো হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, তবে এগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। ওকে, এটা হচ্ছে মিথজীবী, আর এটা হচ্ছে, এই দুজন হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টর এসপি, ক্লস্ট্রিডিয়াম এসপি, এগুলোও সেই সেম নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। এখানে ব্যাসিলাস এসপি আছে, এটা কি? এটাও হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেগুলোকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি বলা হয়? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কেন বলা হয়? না, এরা অ্যামোনিয়া তৈরিতে সাহায্য করে। তোমরা জানো যে কিছু জীব, যেমন হচ্ছে উদ্ভিদ প্রাণী, যখন মারা যায় তখন তারা মাটিতে তাদের যখন থাকে তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো তাদের মধ্যে যে জৈব পদার্থগুলো আছে সেগুলোকে পচিয়ে দেয়। তো সেই সঙ্গে সঙ্গে সেখানে কি হয়? জৈব পদার্থ থেকে অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, জৈব পদার্থ থেকে অ্যামোনিয়া তৈরি হয়। তো সেই অ্যামোনিয়া তৈরিতে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, আর যার হচ্ছে উদাহরণ হবে ব্যাসিলাস এসপি। ওকে, পরের প্রশ্ন, মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনের সাহায্যকারী রোগটি হলো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনকারী রঞ্জকটি হবে, এখানে রোগটির বদলে রঞ্জক হবে। রঞ্জকটির নাম কি? অপশান এতে আছে মেথ হিমোগ্লোবিন, অপশান বিতে লেগ হিমোগ্লোবিন, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি, লেগ হিমোগ্লোবিন। ওকে, তো এটাকে লেগ হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন কেন বলা হচ্ছে? হিমোগ্লোবিন তোমরা জানো, যেখানে হিম গ্রুপ আছে, হিম গ্রুপ থাকার জন্য এটাকে লাল লাগে। তো তোমাদের একটু আগেই বলা হয়েছে, ওই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো থাকে মূলের অর্বুদে, সেই অর্বুদগুলোকে কাটলে দেখা যায় তাদের ভেতরটা লাল রঙের দেখতে পাওয়া যায়। তো সেই লাল রঙের দেখতে পাওয়ার জন্য সেইটাকে বলা হয় লেগ হিমোগ্লোবিন। ওকে, তো সেই লেগ হিমোগ্লোবিন কী কাজ করে? লেগ হিমোগ্লোবিন সেখানে অক্সিজেনকে সংগ্রহ করে নেয় নিজের সঙ্গে। লেগ হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যায়, যার জন্য সেখানে অক্সিজেনবিহীন একটা পরিবেশ তৈরি হবে, O2 বিহীন পরিবেশ তৈরি হবে। তো O2 বিহীন পরিবেশ তৈরির দরকার কী ছিল? না, এখানে তোমাদের মনে রাখতে হবে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে একটা উৎসেচক আছে, যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। যার নাম কি? নাইট্রোজিনেজ। এটা O2 বিহীন পরিবেশে কাজ করতে পারে। তাহলে সেই পরিবেশটাকে অক্সিজেন বিহীন করতে হবে। অক্সিজেন বিহীন করার জন্য অক্সিজেন লেগ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখানে আর অক্সিজেন ফ্রি থাকবে না। তাহলে অক্সিজেন ফ্রি না থাকলে সেখানে অক্সিজেন বিহীন পরিবেশ তৈরি হয়ে যাবে, যার জন্য নাইট্রোজিনেজ উৎসেচক কাজ করতে পারবে, দিলে নাইট্রোজেন সংবন্ধন হয়ে যাবে। ওকে, তো সেই কাজটা করে থাকে লেগ হিমোগ্লোবিন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে এসো। পানীয় জলে N2 এর পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয়, অপশান এতে বলা হচ্ছে ডাউন সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, টার্নার সিনড্রোম। সঠিক উত্তর হবে ব্লু বেবি সিনড্রোম। যদি
পানীয় জলে N2 এর মাত্রা যদি বেশি থাকে, নাইট্রোজেনের মাত্রা যদি বেশি থাকে, তাহলে কী হয়ে যাবে? ব্লু বেবি সিনড্রোম হয়ে যাবে, অর্থাৎ শিশুর সারা শরীর ব্লু হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে, সেটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। আর বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও। ডাউন সিনড্রোম কাকে বলা হয়? এটা হচ্ছে এক ধরনের ক্রোমোজোমাল ত্রুটি, যেখানে কি হয় 21 নম্বর ক্রোমোজোম আমাদের সাধারণত দুটো থাকা কথা, কিন্তু সেখানে 3টে হয়ে যায়। তাহলে টোটাল ক্রোমোজোম কত হয়ে যাবে? 47টা হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমাদের 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু সেক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকার জন্য টোটাল ক্রোমোজোম 47 হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডাউন সিনড্রোম রোগ। এর কিছু লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো এখানে ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের ডিটেলস ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জেনে নিতে পারো। ওকে। আর টার্নার সিনড্রোমে কি হয়? টার্নার সিনড্রোমে সাধারণত মহিলার ক্ষেত্রে এক্স আর এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু এখানে একটা এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকে না। এইরকম কন্ডিশনকে বলা হয় টার্নার সিনড্রোম। এখানেও কী কী লক্ষণ দেখা যায় সেগুলো ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। ওকে। আর ব্লুবেরি সিনড্রোম এরকম কিছু হয় না। 7 দাগের আছে নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? পদ্ম, আম, ক্যাকটাস, তাল। সঠিক উত্তর সবাই জানো, ক্যাকটাস হবে। নিবেশিত পত্ররন্ধ্র ক্যাকটাসে থাকে। নিবেশিত পত্ররন্ধ্র মানে কি? পত্ররন্ধ্রগুলো ভেতরের দিকে ঢোকানো থাকে। ওকে, পাতার অনেকটা ভেতরের দিকে পত্ররন্ধ্রগুলো থাকে, এরকম বাইরে থাকে না, সেটাকে বলা হয় নিবেশিত পত্ররন্ধ্র। বাইরেকে বলা হয় ইংরেজিতে সাঙ্কেন স্টোমাটা। 8 দাগে আসে মূত্রের জলের অপচয় রোধ করতে উটের মূত্রে বেশি পরিমাণে কী থাকে? ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, বিলিরুবিন। এর সঠিক উত্তর মনে রাখবে ইউরিক অ্যাসিড। যাতে জল বেশি পরিমাণে না বেরিয়ে যায়, তার জন্য সেখানে কি থাকে? বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। ওকে, এটা মনে রাখতে হবে তোমাদের। পরের প্রশ্ন আছে, ন্যাশনব গ্রন্থি কোথায় দেখা যায়? ন্যাশনব গ্রন্থি পায়রা, উট, মৌমাছি না শিম্পাঞ্জি? এর সঠিক উত্তর হবে অপশান সি, মৌমাছিদের থাকে। মৌমাছিদের উদর গহ্বরে একটা বিশেষ গ্রন্থি দেখা যায়, সেটাকে বলা হয় ন্যাশনব গ্রন্থি। সেই গ্রন্থি থেকে কি খরিত হয়? ফেরোমন খরিত হয়। ফেরোমন খরিত হয়। এটা কি? এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ অন্য একটা মৌমাছিকে তাদের অন্য মৌমাছি কোথায় আছে সেটা জানতে সাহায্য করে। অর্থাৎ একটা মৌমাছির দেহ থেকে ফেরোমন নিঃসৃত হলে সেটার গন্ধের বুঝতে পারে অন্য একটা মৌমাছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তারা তাদের যে মৌচাক কোথায় আছে বা খাদ্য কোথায় আছে, একটা মৌমাছি অন্য একটা মৌমাছিকে যখন অনুসরণ করে, তো এই ফেরোমনের গন্ধ অনুযায়ী তারা অনুসরণ করে। 10 দাগের প্রশ্ন, যে অভিযোজনগত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না সেটা হলো কি? শ্বাসমূল, বীজযুক্ত ফল, পুরু কিউটিকলযুক্ত পাতা না জরায়ুজ অঙ্কুরোদ্গম? এর সঠিক উত্তর হবে অপশান ডি, জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু সুন্দরী গাছে দেখা যায় না। যে বৈশিষ্ট্যটা সুন্দরী গাছ ছাড়া বাকি যে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে তাদের কিন্তু দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? জরায়ুজ অঙ্কুরোদ্গম হচ্ছে, দেখো সুন্দরী গাছ বা এই জাতীয় যে লবণাম্ব উদ্ভিদগুলো সেটা কোথায় জন্মায়? ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ সেখানে যে গাছগুলো থাকে তাদের গাছের তলদেশে কী থাকে? জল থাকে, আর লবণ মাটিতে প্রচুর পরিমাণে থাকে। তাহলে সেই রকম মাটি বা জল যে ভর্তি থাকে, সেই রকম পরিবেশে বীজ যদি সেখানে পড়ে, তাহলে সেখানে অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই পরিস্থিতিটাকে ওভারকাম করার জন্য সেখানে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে তাদের গাছে ফল থাকা অবস্থায় সেখানে যে বীজ, সেই বীজে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায়। তারা যখন সেখানে মাটিতে পড়বে তখন অলরেডি অঙ্কুরোদ্গম আছে, যার জন্য সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হতে পারে। এই ঘটনাটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেটা কিন্তু সুন্দরী গাছে দেখা যায় না। ওকে। পরের প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন ল্যামার্ক, ডারউইন, হুগো দ্য ভ্রিস না হেকেল? সঠিক উত্তর হবে অপশান সি, হুগো দ্য ভ্রিস। ইনি হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে আমাদের যে ডিএনএ আছে বা জিন আছে, সেই ডিএনএ বা জিনে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন হয়, যেটা কিন্তু একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারণযোগ্য, সেই হঠাৎ করে পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন, বা একে বলা হয় পরিব্যক্তি, বাংলাতে পরিব্যক্তি বলা হয়। ওকে। আর বাকি ল্যামার্কের সম্পর্কে কিছু মতবাদ আছে, যেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র। ডারউইনের তো প্রাকৃতিক নির্বাচনবাদ আছে, আর হেকেলের কি আছে? বায়োজেনেটিক সূত্র, বায়োজেনেটিক
সূত্র। ওকে, পরের প্রশ্ন, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ না প্রতিস্থাপিত অঙ্গ? সঠিক উত্তর হবে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ কি? তো দেখো, সমসংস্থ অঙ্গ কোনগুলো? যেগুলো হচ্ছে যাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। ওকে, তাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, তাহলে সেগুলোকে বলা হবে সমসংস্থ অঙ্গ। তিমির ফ্লিপার আর পাখির ডানার যদি হাড়ের গঠন দেখা হয় তাহলে দেখা যাবে তাদের গঠনটা একই, কিন্তু তিমির ফ্লিপার সাঁতার কাটতে সাহায্য করে আর পাখির ডানা উড়তে সাহায্য করে, তাহলে এদের কাজ আলাদা হচ্ছে, এদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। আর সমসংস্থ অঙ্গ সম্পর্কে একটা দেখো, এখানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে বলা হয় অপসারী। তাহলে এটা অপসারী বিবর্তনে সাহায্য করে, অপসারী বিবর্তনে সাহায্য করে। আর সমবৃত্তি অঙ্গ কোনগুলোকে বলা হয়? যাদের কাজ একই কিন্তু গঠন আলাদা। ঠিক আছে, তো কাজ একই কিন্তু গঠন আলাদা, এই যে গঠনে আলাদা, এখানে একটা গঠন, এখানে একটা গঠন, একই কাজ একই জায়গায় এসে মিলিত হচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। তাহলে এখানে কীরকম পরিস্থিতি হয়েছে? একই জায়গায় এসে রশ্মিগুলো মিলিত হচ্ছে, এটাকে বলা হয় অভিসারী। তাহলে এটা কাকে নির্দেশ করে? অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। আর নিষ্ক্রিয় অঙ্গ জানো, যে সমস্ত অঙ্গের কোনো কাজ বর্তমানে আর সেরকম নেই, তাদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আর প্রতিস্থাপিত অঙ্গ মানে যে অঙ্গ আমরা বদল করি, ধরো কারো কিডনি খারাপ হয়ে গেছে, তাহলে সেই কিডনিকে অন্য একজনের কিডনি দ্বারা প্রতিস্থাপিত করা হবে, সেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপিত অঙ্গ। পরের প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? অপশানগুলো হচ্ছে গিনিপিগের সিকাম, মানুষের কক্সিস, মানুষের কানের পেশি, পুরুষের স্তনগ্রন্থি। নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটা? এখানে সবগুলোই নিষ্ক্রিয় অঙ্গ, শুধুমাত্র গিনিপিগের সিকাম ছাড়া। মানুষের সিকাম কিন্তু নিষ্ক্রিয়, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে সেটা সক্রিয় আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো সব মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে আছে প্লীহা যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন একটি রোগ, সেই রোগের নাম কী হবে? অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, প্রোটোনোপিয়া। এর সঠিক উত্তর হবে অপশান বি, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়, প্লীহা বেড়ে যায় যেটাকে বলা হয় স্প্লিনোমেগালি, আর যকৃৎ সাইজে বেড়ে যায় তাকে বলা হয় হেপাটোমেগালি। ওকে, থ্যালাসেমিয়া হয় 16 নম্বর ক্রোমোজোম আর 11 নম্বর ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেই জিনের মিউটেশনের জন্য। 16 নম্বর ক্রোমোজোমে যখন মিউটেশন হবে তখন তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া, 11 নম্বর ক্রোমোজোমে হলে তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া। অ্যানিমিয়া হয় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে। ওকে, আর হিমোফিলিয়া কখন হবে? হিমোফিলিয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 8-এর অভাবে হচ্ছে হিমোফিলিয়া এ হয়, হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9-এর অভাবে হবে হিমোফিলিয়া বি। ওকে, আর প্রোটোনোপিয়া এটা হচ্ছে বর্ণান্ধতা, অর্থাৎ বর্ণ চিনতে অসুবিধা হয় যে সমস্ত ব্যক্তির, সেই রোগটাকে বলা হয় বর্ণান্ধতা। বর্ণান্ধতার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে প্রোটোনোপিয়া একটা, যেখানে ব্যক্তির লাল বর্ণ দেখতে অসুবিধা হয় তাকে বলা হয় প্রোটোনোপিয়া। ওকে, বাকি সবুজের জন্য আছে ডিউটেরোনোপিয়া, আর নীল বর্ণ দেখতে অসুবিধা হলে তাকে বলা হয় ট্রাইটানোপিয়া। পরের প্রশ্ন, কোন রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়? ক্যান্সার, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া না যক্ষ্মা? এর সঠিক উত্তর হবে অপশান বি, বর্ণান্ধতা। অর্থাৎ এই যে বর্ণ চিনতে অসুবিধা হয়, একটাকে বলা হচ্ছে লাল বর্ণান্ধতাকে বলা হচ্ছে প্রোটোনোপিয়া, নীল বর্ণান্ধতাকে বলা হচ্ছে সায়ানোপিয়া, আর সবুজটাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। তো সেই বর্ণান্ধতার জন্য এই যে রোগটা, এই রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত হয়, এক্স ক্রোমোজোমে এই রোগের জিন থাকে। তাহলে দেখো, মহিলাদের ক্ষেত্রে এক্স আর এক্স ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই ক্রোমোজোম। তাহলে এখানে এই রোগের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে রিসেসিভ, অর্থাৎ প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ মানে কি? যে বৈশিষ্ট্যটা সহজে প্রকাশিত হতে চায় না, অর্থাৎ বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে গেলে দুটো অ্যালিল তাকে থাকতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে দুটো অ্যালিল থাকতে হবে, তখন সেটাকে বলা হবে বর্ণান্ধতা। সিসি জিন নির্দেশ করা হয়।
আর বাকি পুরুষের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে, তার জন্য সেই একটা এক্স ক্রোমোজোমে যদি জিনটা থাকে তাহলে প্রকাশ পেয়ে যায়। এই জন্য এখানে একটাতে থাকলেই প্রকাশ পেয়ে যাবে, আর মহিলাদের ক্ষেত্রে প্রকাশ পেতে গেলে দুটো অ্যালিল থাকতে হবে। তো একটা অ্যালিল থাকা সহজ, এই জন্য সেটা সহজে প্রকাশিত পেয়ে যায়। আর দুটো অ্যালিল থাকা সবসময় সম্ভব হয় না, এই জন্য সেখানে প্রকাশ পায় না। ওকে, পরের প্রশ্ন আছে, এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? 2, 4, 6, 8। সঠিক উত্তর কত হবে দেখে নাও, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এর জন্য একটা সূত্র আছে, এই যে যখন জিনোটাইপ দেওয়া থাকবে কত ধরনের গ্যামেট তৈরি হবে তার জন্য সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2n। n সমান কি? হেটারোজাইগাস কন্ডিশন। হেটারোজাইগাস মানে কি? যখন দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে। ধরো এখানে এ আর এ আছে, ক্যাপিটাল এ স্মল এ, এখানে আলাদা আছে, তাহলে এটা হেটারোজাইগাস। তারপরে ক্যাপিটাল বি আর স্মল বি আছে, তাহলে এটাও হচ্ছে হেটারোজাইগাস। ক্যাপিটাল সি স্মল সি, তাহলে এটাও হচ্ছে হেটারোজাইগাস। যখন ক্যাপিটাল এ থাকবে তখন সেটাকে বলা হবে হোমোজাইগাস। তাহলে এখানে হেটারোজাইগাস কন্ডিশনের সংখ্যা কত? 1, 2, 3টে। তাহলে এখানে আমরা এন এর জায়গায় কত লিখব? এন এর জায়গায় 2n এর জায়গায় কত লিখব? 3 লিখব। তাহলে 2^3 সমান কত? 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে কত? 8। 2 2 4, 4 2 8। তাহলে এখানে 8 ধরনের গ্যামেট পাওয়া যাবে। ওকে, এই ধরনের আর একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, ডিটেলসে আলোচনা করা আছে। পরের প্রশ্ন দেখো, হল্যান্ড্রিক জিন অবস্থান করে কোথায়? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম, না কোনোটিতে নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে তাদেরকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ওকে, এর একটা বৈশিষ্ট্য কী হবে? তোমরা দেখবে পুরুষের যে কানের লতি আছে, পুরুষের কানের লতিতে লোমের আবির্ভাব হয়, এটা কিন্তু শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে হয়। আর সেই জন্য যে জিনগুলো দেয় সেগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ঠিক আছে, পরের প্রশ্ন, মানব ভ্রূণ বিকশিত হতে কত সময় লাগে? 140, 280, 360 না 203? সঠিক উত্তর সবাই জানো, এটা 280 দিন সময় লাগে। ওকে, পরের প্রশ্ন, 19 দাগের মেনোপজ দেখা যায় কোন সময়? বয়ঃসন্ধি, পরিণত, বার্ধক্য না সদ্যজাত? মেনোপজ ব্যাপারটা কি? মেনোপজ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল যখন বন্ধ হয় তখন সেটাকে বলা হয় মেনোপজ। মেনস্ট্রুয়াল সাইকেল অর্থাৎ মাসিক চক্র যখন বন্ধ হয় সেটাকে বলা হয় মেনোপজ, আর যখন শুরু হয় তখন সেটাকে বলা হয় মেনার্কি। ওকে, তাহলে বন্ধ হয় কখন? বার্ধক্য দশাতে। ওকে, বার্ধক্য দশাতে মেনোপজ বন্ধ হয়ে যায়। আর মেনার্কি কখন হয়? মেনার্কি হয় বয়ঃসন্ধিতে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, পুষ্পপুট থাকে কোন উদ্ভিদের? জবা, ধুতরা, সর্ষে না রজনীগন্ধা? পুষ্পপুট কাকে বলে দেখো আগে। পুষ্পপুট কাকে বলে না, যখন ফুলের মধ্যে তোমরা জানো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক, এই 4টি স্তবক থাকে। কিন্তু কিছু কিছু ফুলে দেখবে সেখানে হচ্ছে বৃতি আর হচ্ছে দলমণ্ডল দুটো একসঙ্গে যুক্ত হয়ে যায়। দলমণ্ডল একসঙ্গে যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, সেই গঠনটাকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুট বলা হয়। তো এটা কার দেখা যায়? জবাতে বৃতি দলমণ্ডল আলাদাভাবে দেখতে পাওয়া যায়, ধুতরাতেও দেখা যায়, সর্ষেতেও বৃতি দলমণ্ডল আলাদা করে দেখতে পাওয়া যায়, কিন্তু রজনীগন্ধাতে বৃতি দলমণ্ডল একসঙ্গে যুক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সেটাকেই বলা হয় পুষ্পপুট। ওকে, পুষ্পপুটের একক কী হবে? পুষ্পপুটের একক হচ্ছে টেপল। ওকে, টেপল। তো ফ্রেন্ডস, এখানেই আজকের 20টা প্রশ্ন আলোচনা কমপ্লিট। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কিছুটা হলেও উপকার করবে। যদি উপকার করে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আরও 20টি প্রশ্ন নিয়ে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।